তান্ত্রিক আবারও গোভূতগুলোকে জাগাতে থাকে, আর গোভূতগুলো জেগে উঠতেই গ্রামের চারিদিকে ছড়িয়ে পড়ে। সেই গোভূতগুলো চোখের সামনে যাকে পায়। নায়েব, গ্রামে হঠাৎ করে কি শুরু হয়েছে বলো তো? যা চলছে তাতে গ্রামের মানুষ এতটাই ভয় পেয়েছে যে গ্রাম ছেড়ে পালাতে শুরু করেছে। হ্যাঁ জমিদার মশাই, আমিও এই ব্যাপারটা কিছুই বুঝতে পারছি না। আজ সকালেই শুনলাম রঘু তার জমি গরু সব ওই সুদখোর রমাকান্তর কাছে বিক্রি করে বউ বাচ্চা নিয়ে গ্রাম ছেড়ে পালিয়েছে। হ্যাঁ কর্তা, শুধু রঘু নয়, গ্রামের অনেকেই এমন করে পালিয়ে যাচ্ছে। আর এই সব কথা আড়াল থেকে শুনছিল জমিদারের ছেলে গোপে। সে ছিল ভারী দুষ্টু এবং খুবই সাহসী। এই সমস্ত কথা শোনার পর সে সেখান থেকে চলে যায়। আর সেই রাতেই দেখা যায় জেগে ওঠ, জেগে ওঠ, এই ভাগাড়ের যত গোভূত ঘুমিয়ে আছিস সবাই জেগে ওঠ। দেখা যায় গোভূতগুলো প্রকাণ্ড গর্জন করতে করতে একে একে জেগে উঠতে থাকে। তারপর গ্রামের চারিদিকে ছড়িয়ে পড়ে। সেই রাতে দীপকের কাজ সেরে শহর থেকে ফিরতে বেশ রাত হয়ে যায় এবং তখনই আমাকে ছেড়ে দাও, হে গোভূত, আমি কি করেছি? আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। কিন্তু গোভূত তার কোনো কথা শোনে না, তাকে টেনে হিঁচড়ে নিয়ে চলে যায়। এই ঘটনার পরের দিন সকালবেলা গোপে ও পটলা একটা গাছের ডালে বসে আলোচনা করছিল। বুঝলি পটলা, এই গোভূতের রহস্যটা আমাকেই সমাধান করতে হবে দেখছি। বলো কি উস্তাদ, তুমি যদি তোমাকে গোভূত দেখে ফেলে আর কামড়ে দেয় তখন কি হবে? দূর বোকা, আমাকে কি করে কামড়াবে? আমি তো লুকিয়ে লুকিয়ে সবকিছু অনুসন্ধান করব। শোন, আমার মাথায় একটা দারুণ বুদ্ধি এসেছে। এরপর তারা দুজনে মিলে অনেক কিছু পরিকল্পনা করতে থাকে। ঠিক তখনই তাদের সামনে দিয়ে রমেশ তার বউ বাচ্চার হাত ধরে সুদখোর রমাকান্তের বাড়ির দিকে যাচ্ছে। কই গো গিন্নি, তাড়াতাড়ি পা চালাও, আধার নামার আগেই জমি জমা সব পাট শুকিয়ে এই গ্রাম ছেড়ে পালাতে হবে। আর কত তাড়াতাড়ি যাবো বাপু? পিঠে মাটি ছেড়ে যেতে কি মন চায়? তবে আর কি, গোভূতের কামড় খাইয়ে ছেলে ফুলে নিয়ে মরে যাই তাহলে। কাল রাতে দীপকের সাথে কি হয়েছে ভুলে যাচ্ছ নাকি? তুমি এমন কথা কইতে পারলে? এই ভয়ে তো গ্রাম ছেড়ে পালিয়ে যেতে হচ্ছে। তাদের এই সমস্ত কথা শুনে গোপে বলে, দেখলি পটলা, গ্রামের মানুষ কেমন ভয় পেয়ে পালাচ্ছে। শুধু ভয় পেয়ে পালাচ্ছে তাই নয় উস্তাদ, গ্রাম ছেড়ে যেতে তাদের খুব কষ্টও হচ্ছে। দেখলে না খুড়ি কেমন কান্নাকাটি করছিল? আমারও খুব কান্না পাচ্ছে উস্তাদ। চুপ কর, মেয়েদের মতো ফ্যাঁচ ফ্যাঁচ করে আর কাঁদতে হবে না। আজ রাতেই এর রহস্যভেদ করতেই হবে। সেই রাতে দেখা যায় তান্ত্রিক যজ্ঞে বসে আবারও গোভূতগুলিকে জাগাতে মন্ত্র পড়া শুরু করেছে। তখন এদিকে উস্তাদ, আমার কিন্তু খুব ভয় করছে। বলছি বড়রাই যা করার করুক না, আমরা না গেলেই ভালো হতো না? চুপ কর ভিতু কোথাকার। এই নেই, এই গোবরটা গায়ে মেখে নে। গোবর! ঘেন্না একেবারে গেল। আমি জমিদারের বেটা হয়ে গায়ে গোবর মেখে ফেললাম, আর ওনার আবার গোবরের গন্ধ লাগছে। এই গোবরের গন্ধ যদি আমাদের গায়ে থাকে তবে গোভূত আমাদেরও তাদেরই একজন ভেবে আর আমাদের কাছে আসবে না, বুঝলি? তখন আমরা লুকিয়ে লুকিয়ে রহস্যভেদ করব। এরপর পটলা আর কোনো কথা না বলে চুপচাপ গোবর গায়ে মেখে নেয়। তারপর ভয় ভয় গোপের সাথে বেরিয়ে পড়ে রহস্য ভেদ করতে এবং গোভাগাড়ের কাছে পৌঁছে দেখে। কি তান্ত্রিক, তোমার গোভূত জাগানোর কাজ কেমন চলছে? আমি আমার কাজ ঠিকই করে যাচ্ছি রমাকান্ত, কিন্তু তুমি তো দেখছি মানুষের ভয়ের সুযোগ নিয়ে দিন দিন টাকার পাহাড়ে উঠছো। এটা তুমি একদম ঠিক কথা বলেছো তান্ত্রিক। তবে একটা ভয় ছিল যে সবাই হয়তো ওই জমিদারের কাছেই সম্পত্তি বিক্রি করবে, কিন্তু জমিদার এত ভালো মানুষ যে তিনি সবাইকে ভয় পেয়ে পালিয়ে না গিয়ে গ্রামে থেকেই সমস্যার সমাধান করতে বলছেন। বোকা কোথাকার।
তা তিনি তো ভালোই বলেছেন। তিনি হলেন এই গ্রামের সকলের শুভাকাঙ্ক্ষী, এই গ্রামের উপযুক্ত জমিদার। হাহ, উপযুক্ত জমিদার? তুমি দেখে রেখো তান্ত্রিক, ওই জমিদারের থেকেও বেশি সম্পত্তির মালিক হব আমি। তা তো দেখতেই পাচ্ছি যা চলছে। তবে মনে রেখো, তুমি যে এত সম্পত্তি করছো তাতে আমারও অবদান আছে। তুমি যা সম্পত্তি কামাচ্ছ তার অর্ধেক আমায় দিতে হবে। হুম, অবদান? বেটা তুচ্ছ তান্ত্রিক, থাকো তো গাছতলায়। সম্পত্তি নিয়ে কি করবে শুনি? বেশি কথা না বলে যে কাজের জন্য তোমাকে এনেছি চুপচাপ সে কাজ করে যাও। তোমার নামে যে আশ্রম করে দেব বলেছি ওটুকুই তুমি পাবে। এই কথা বলে রমাকান্ত সেখান থেকে চলে যেতেই তান্ত্রিক খুব রেগে গিয়ে বলে, তোর এত অহংকার, আমাকে অপমান করিস? সুদখোর রমাকান্ত, এর শাস্তি তোকে পেতেই হবে। এরপর তান্ত্রিক আবারও গোভূতগুলোকে জাগাতে থাকে, আর গোভূতগুলো জেগে উঠতেই গ্রামের চারিদিকে ছড়িয়ে পড়ে। সেই গোভূতগুলো চোখের সামনে যাকে পায় তাকেই তাড়া করে। কাউকে ধরে ফেললে কামড়ে রক্ত বের করে দেয়, তো কাউকে গুঁতিয়ে শেষ করে ফেলে। এর পরের দিন সকালে, কালকে রাতে যা সব শুনলাম আর দেখলাম, এবার কি করবে উস্তাদ? চলো গিয়ে বড়দের সব কথা জানিয়ে দিই। না, কাল সারা রাত আমি অনেক ভেবেছি। আগে আমাকে তান্ত্রিকের কাছ থেকে জানতে হবে সে এই কাজ কেন করেছে। চল আমার সাথে গো ভাগাড়ের পাশের জঙ্গলে। ওই তান্ত্রিক দিনের বেলা নিশ্চয়ই সেখানেই লুকিয়ে থাকে। এই বলে গোপে ও পটলা সেই গো ভাগাড়ের পাশের জঙ্গলের দিকে যায়। আর সেখানে পৌঁছে একটু এদিক ওদিক ভালো করে তাকাতেই দেখে তান্ত্রিক চোখ বুজে বসে ধ্যান করছে। এই যে তান্ত্রিক বাবা, তুমি এইভাবে সবাইকে ভয় কেন দেখাচ্ছ? ওই গো ভূতের আঘাতে কতজন আহত হয়েছে, কতজনের প্রাণ গেছে তা তুমি জানো? কে তোমরা? এখানে কেন এসেছো? কেন এসেছি মানে? এটা আমাদের গ্রাম। আমি হলাম গোপে উস্তাদ, আর আমি যেখানে খুশি যেতে পারি। কিন্তু তুমি এখানে এসে গ্রামের সকলের ক্ষতি করছো। আমরা তোমার আর ওই রমাকান্তর ব্যাপারে সবকিছু জানি। আমার ওস্তাদ গ্রামের সকলকে সবকিছু বলে দিলে তোমার কি হবে বুঝতে পারছো? তুমি একটা পাপী তান্ত্রিক। তোমার আশ্রম তৈরি হলেও সেখানে কেউ আসবে না। হ্যাঁ, আমি সত্যি বড় ভুল করে ফেলেছি ওই সুদখোর রমাকান্তের ফাঁদে পড়ে। কিন্তু এখন আমি প্রায়শ্চিত্ত করতে চাই। প্রায়শ্চিত্ত? সেটা কি রকম? তোমরা শুধু কোনোভাবে লুকিয়ে ওই রমাকান্তর ব্যবহার করা কোনো পোশাক এনে দিতে পারো। এই কথা শুনে গোপে ও পটলা সেখান থেকে চলে যায় এবং পথে যেতে যেতে, ছি, শেষে কিনা আমাকে ছিচকে চোরের মতো ওই সুদখোর লোকটা জামা চুরি করতে হবে। আমি হলাম জমিদারের ছেলে গোপে উস্তাদ, আমি জামা চুরি করতে পারবো না। এই কথা বলে তারা যে যার বাড়ি চলে যায়। এরপর ধীরে ধীরে রাত নামে। কি হয়েছে গোপে? এমন মুখ ভার করে বসে আছিস কেন? আজ কি হলো তোর? জানো মা, আমাদের গ্রামে একটা দুষ্টু তান্ত্রিক এসেছে। তার সাথে আছে ওই সুদখোর রমাকান্ত, আর ওই দুজন মিলেই এই সব ভয়ানক কাণ্ডগুলো ঘটাচ্ছে। বলিস কি রে? তুই এত সব জানলে কি করে? তাহলে তো এই সব কিছু তোর বাবাকে জানাতে হবে। না না, তুমি এখনই বাবাকে কিছু বলো না, আমার আরো একটু অনুসন্ধান বাকি আছে। এই কথা বলে গোপে তার বাড়ি থেকে বেরিয়ে পড়ে। এরপর ধীরে ধীরে রাত গভীর হয়, আর রাতের অন্ধকারে দেখা যায় কেউ একজন সারা গায়ে চাদর চাপা দিয়ে এসে চুপি চুপি রমাকান্তের জানলা দিয়ে লম্বা একটা লাঠি বাড়িয়ে রমাকান্তের একটা জামা নিয়ে জঙ্গলের দিকে চলে যায় এবং সে চুপি চুপি তান্ত্রিকের কাছে এসে তান্ত্রিকের হাতে একটা সাদা রঙের কি একটা দিচ্ছে। তারপর, এবার তুই এখান থেকে চলে যা, আর এক মুহূর্ত এখানে দাঁড়াবি না, পিছন ফিরেও তাকাবি না। এবার যা করার আমি নিজেই করব। তারপরেই সেই চাদর মুড়ি দেওয়া ব্যক্তিটি সেখান থেকে চলে যায়, আর তান্ত্রিক আবারও মন্ত্র পড়ে গোভূত জাগানোর কাজ শুরু করে এবং দেখা যায় একে একে গোভূতগুলি জেগে উঠতে থাকে। তখন তান্ত্রিক নিজের আসন ছেড়ে উঠে তাদের দিকে এগিয়ে যায়। আয় গোভূতের দল,
আমার কাছে আয়। এই নে, এই জামাটার গন্ধ ভালো করে শুকে নে, তারপর যা গিয়ে তোদের যা করার তাই কর। এই কথা শোনা মাত্রই গোভূতগুলো সেই জামাটার গন্ধ শুঁকে তারপরেই পাগলের মতো দ্রুত ছুটে যায় রমাকান্তের বাড়ির দিকে। আর সেখানে পৌঁছে রমাকান্তের বন্ধ দরজা শিং দিয়ে গুঁতিয়ে ভেঙে ঘরে ঢুকে পড়ে। তারপর বিছানায় শুয়ে থাকা রমাকান্ত হে গোভূত, এখানে কেন এসেছিস? যা যা, চলে যা এখান থেকে। তোকে এখানে কে আসতে বলেছে? ওই তান্ত্রিকের মজা বার করতে হবে দেখছি, যত ভুলভাল কাজ করে। কি হলো? যাচ্ছিস না যে? চলে যা, চলে যা। হুস হুস। না 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 না। ওদিকে তখন সেই চাদর চাপা দেওয়া ব্যক্তিটি দেখে তান্ত্রিক তার ঝোলা কাঁধে নিয়ে মাঠের ওপর দিয়ে হেঁটে যেতে যেতে হঠাৎ কোথায় যেন অদৃশ্য হয়ে গেল। তারপর সেই ব্যক্তিটি নিজের মুখ থেকে চাদর সরিয়ে এবং এরপর থেকে গ্রামে আর কখনোই কোনো রকম উৎপাত হয়নি। যারা গ্রাম ছেড়ে চলে গিয়েছিল তারাও একে একে গ্রামে ফিরে আসতে থাকে। গরুটাকে বাঁশে বেঁধে খাল পেরিয়ে ভাগাড়ের দিকে নিয়ে যায় এবং ভাগাড়ে পৌঁছে নে নে, এই এখানেই ফেলে দে, রাতে শিয়াল কুকুরে ছিঁড়ে ছিঁড়ে খাবে। কি রে গোপে, যাত্রাপালা কেমন লাগলো বল? খুব ভালো লেগেছে কাকা, কিন্তু সীতামা কি সত্যি সত্যি আগুনের উপর দিয়ে হাঁটছিল? আর হনুমান অত বড় পাহাড়টা কি করে তুলে আনলো? আরে পাগল, ওসব তো অভিনয়। বড় হ, তখন বুঝবি। এখন তাড়াতাড়ি পা চালা দেখি, খাল পেরিয়ে ভাগার টপকে যেতে হবে, অনেকটা পথ। আর তাছাড়া অনেক রাত হয়েছে, তাড়াতাড়ি চল। ঠিক তখনই পিছন থেকে একটা বাছুরের ডাক শোনা যায়। সেই ডাক শুনে গোপে দাঁড়িয়ে যায় আর বলে, কাকা, পিছন থেকে একটা বাছুরের ডাক শোনা যাচ্ছে। চলো না, ওকে আমরা ধরে বাড়িতে নিয়ে যাই, আমাদের গরুগুলোর সঙ্গে ওকে রেখে দেবো। আহা, তুই থামলি কেন? খবরদার, একদম পিছন ফিরে তাকাবি না। তুই তাড়াতাড়ি পা চালা। তারপর তারা দুজনে আবার হাঁটতে শুরু করে। নদীর খাল পার পেরিয়ে ভাগাড়ের উপর দিয়ে যাওয়ার সময় হঠাৎ তারা দেখে তাদের পাশ দিয়ে দুটো কলসি নিজে থেকেই গড়গড় করে গড়িয়ে যাচ্ছে। এদিকে ওই বাছুরটা একইভাবে ডেকে চলেছে। আর সেই মুহূর্তেই তাদের সামনে কোথা থেকে একটা গরুর হাড় উড়ে এসে পড়ে। চুপ চুপ, একটাও কথা বলবি না। আর খবরদার, পিছন ফিরে একদম তাকাবি না। তুই বরং আয়, আমি তোকে কাঁধে করি। তারপর তার কাকা গোপীকে কাঁধে তুলে নিয়ে তাড়াতাড়ি পা চালিয়ে বাড়ি চলে যায়। আর বাড়ি ফেরার পর বিছানায় শুয়ে গোপী তার কাকাকে জিজ্ঞাসা করে, ও কাকা, কাকা, তখন ওসব কি হচ্ছিল? আর ওই বাছুরটাই বা কাদের? আমাদের পিছন পিছন আসছিল, তারপর তো দেখতে পেলাম না। ওটা কি ছিল জানিস? ওটা ছিল গোভূত। তোর কি হয়েছে বলতো নিনাগাই? দিন দিন দুধের পরিমাণ এত কমে যাচ্ছে কেন? পিঠে দুখা না পড়লে দেখছি তোর হয় না। কি গো, তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো কি? দাও না ওকে দুটো ঘা। তারপর রামু গরুটাকে লাঠির বাড়ি খুব মারতে থাকে আর গরুটা কষ্টে করুণ স্বরে ডাকতে থাকে, আজ মাত্র এইটুকু দুধ দিলি? দেখ আজ আমি তোর কি দশা করি। আজ তোর খাওয়া বন্ধ, আর এই বাছুরটাকেও আজ কিচ্ছু খেতে দেব না। কি গো, চলে এসো তুমি। রামু আর মালতী দুধের বালতি নিয়ে গোয়াল ঘর থেকে চলে যায়। নীনা গাই খুব কাঁদতে থাকে। তখন লালি গাই বলে,
কাঁদিস না বোন, আমাদের কপালে যে এই লেখা আছে। দিনে 4 বার করে দুধ দইলে আমি দুধ কোথায় পাই বলতো? তার উপর ঠিক করে খেতেও দেয় না। আমার বাচ্চাটাও যে সকাল থেকে কিছু না খেয়ে রয়েছে। এই নিষ্ঠুর মানুষগুলো ওকে যে ওর মায়ের দুধে খেতে দেয় না, তারপর দিন রাত মারধর করে। এইভাবে চলতে থাকলে তো এভাবে দিনের পর দিন চলতে থাকে। রামু আর মালতী গরুগুলোর উপর সারা দিন খুব অত্যাচার করতে থাকে। তাদের ঠিক করে খেতেও দেয় না, আর ঠিক মতো দুধ দিতে না পারলে জোটে লাঠির বাড়ি। এর ওপরে তারা দুধের মধ্যে জল মিশিয়ে সেই দুধ বিক্রি করে। এমনই একদিন রামু, আরে ও রামু, আমাকে 2 পো দুধ দাও। তখন রামু আর মালতী দুধের ঘটি নিয়ে ঘর থেকে বেরিয়ে আসে। শোনো ঠাকুরপো, পরের মাস থেকে কিন্তু দুধের দাম আরো 5 টাকা করে বাড়বে। সে কি গো বৌদি, একেবারে 5 টাকা? তাছাড়া দিন দিন দুধের পরিমাণ তো পাতলা হয়েই চলেছে। তোমরা কি দুধে জল মেশাচ্ছ নাকি বলো তো? এইরকম চললে কিন্তু আর দুধ নেব না বলে দিলাম। হ্যাঁ গো পঞ্চা কাকা, আমার মাও বলছিল দুধ খেয়ে তো ভাইয়ের পেটই ভরছে না। এই রামু কাকা আর মালতী কাকি নিশ্চয়ই দুধে বেশি করে জল মেশাচ্ছে। না না, তোমাদের কোথাও ভুল হচ্ছে। আমরা জল ফল মেশাই না তো, একদম জল মেশাই না। এই নাও দুধের দাম। এমনিতে তো পাতলা জলের মতো দুধ, তার উপরে আবার দুধের দাম বাড়াচ্ছ। আমরা না পরের মাস থেকে আর তোমার কাছ থেকে দুধ নেব না, অন্য জায়গা থেকে নেবো, বুঝলে? এই বলে তারা সেখান থেকে চলে যায়। তখন রামু বলে, দেখেছো তো গিন্নি, তোমাকে আমি বললাম এত জল মিশিও না। তুমি তো আমার কোনো কথাই শোনো না। চুপ করো তো। দুধ নেওয়ার লোকের কি অভাব আছে নাকি? কাল থেকে তুমি শহরে গিয়ে দুধ বিক্রি করবে। আর এই সমস্ত কিছু হয়েছে ওই গরুগুলোর জন্য। আজ তো এদের আমি মেরেই ফেলবো। সাথে সাথেই মালতী একটা লাঠি তুলে নিয়ে গরুগুলোকে খুব মারতে থাকে। তার সমস্ত রাগ গিয়ে পড়ে গরুগুলোর ওপর। প্রচন্ড মার খেয়ে নীনাগাই সেই রাতেই অসুস্থ হয়ে পড়ে এবং ভোর রাতের দিকে গরুটি মারা যায়। এরপর দিনের আলো ফুটলে, ও গিন্নি, গিন্নি, তাড়াতাড়ি দেখে যাও। কি হয়েছে কি? সাত সকালে এমন চেঁচিয়ে বাড়ি মাথায় করছো কেন? এই দেখো, গরুটা মনে হচ্ছে মরে গেছে। কালকে তুমি ওদেরকে অত না মারলেও পারতে। যাকে আপদ বিদেয় হয়েছে। এমনিতেও তো বেশি দুধ দিচ্ছিল না। যাও যাও, বেশি দেরি করো না। গ্রামের কিছু লোক নিয়ে গরুটাকে ভাগাড়ে ফেলে দিয়ে এসো। আমরা না হয় নতুন একটা গরু কিনে নেব। তারপর রামু গ্রামের লোকজন জোগাড় করে গরুটাকে বাঁশে বেঁধে খাল পেরিয়ে ভাগাড়ের দিকে নিয়ে যায় এবং ভাগাড়ে পৌঁছে, নে নে, এই এখানেই ফেলে দে, রাতে শিয়াল কুকুরে ছিঁড়ে ছিঁড়ে খাবে। রামো, তোর কি একটুও মায়া দয়া নেই নাকি? গরুটা কি এইভাবে? তোর কষ্ট হচ্ছে না? শোনো, আমারও তো মায়া দয়া নেই। এই ভাগাড়ের পচা গন্ধে আমার আর ভালো লাগছে না। চলো এখান থেকে, বাড়ি গিয়ে আমায় আবার শহরে যেতে হবে। এদিকে লালিগাই ও নীনাগাইয়ের বাছুরটা সারা দিন খুব কাঁদতে থাকে। এরপর ধীরে ধীরে রাত নেমে আসে। সেই দিনই রাত্রিবেলা রামু যখন শহর থেকে দুধ বিক্রি করে ভাগাড়ের পাশের পথ ধরে ফিরছিল, ও বাবা, এত রাতে ভাগাড়ে আবার গরু কোথা থেকে ডাকছে? রামু একটু এদিক ওদিক তাকাতেই দেখতে পায় একটা গাছের নিচে কালো মতো কি যেন একটা দাঁড়িয়ে আছে। আরে, ওই তো গরুটা। বাবা, এ তো পুরো সোনাই সোহাগা। আর গরু কে জানে, রাত্রেবেলা মনে হয় পালিয়ে এসেছে। যাই, আমি এটাকে ধরে নিয়ে বাড়ি যাই। আমাকে আর পয়সা খরচা করে নতুন গরু কিনতে হলো না। রামু সেই গরুটাকে সঙ্গে করে নিয়ে বাড়ি চলে আসে। তারপর গোয়ালে বেঁধে দিয়ে সে ঘরে চলে যায়। এরপর রাতের খাবার খেতে খেতে সে তার গিন্নিকে সমস্ত কথা খুলে বলে। কিন্তু মধ্যরাত হতেই হঠাৎ করে
গিন্নি শুনছো? ও গিন্নি, কি ব্যাপার বলো তো গিন্নি? মুরগিগুলো এরম ভাবে ডাকছে কেন? ওরা নিজেদের মধ্যে ঝগড়া করছে মনে হয়। তুমি ঘুমো তো, কাল সকালে উঠে দেখা যাবে খন। পরের দিন সকালে উঠে তারা দেখে খামারে আর একটাও মুরগি নেই, শুধু এদিকে ওদিকে ছড়িয়ে পড়ে আছে অজস্র মুরগির পালক, আর জায়গাটা রক্তে ভেসে যাচ্ছে। হায় হায় হায়, এ কি সর্বনাশ হলো গো! আমাদের সব কটা মুরগিকে যে বামে খেয়ে গেছে। সেই দিনই সন্ধেবেলা রামু আর মালতী যখন দুধ দুইতে যায়, গিয়ে দেখে বাছুরটা লালি গাইয়ের দুধ খাচ্ছে। এই দেখে তো রামু আর মালতী খুব রেগে যায়। রামু যেই লাঠিটা তুলে নিয়ে বাছুরটাকে মারতে যাবে, অমনি ওই কালো গরুটা রামুকে এক লাথি মেরে ফেলে দেয়। ওরে বাপরে! ও কি গো, পাজি গরুটা তোমার লাথি মেরে ফেলে দিল? আজ একেও মেরে। ঠিক তখনই ওই কালো গরুটা ভয়ঙ্কর গর্জন করতে করতে তাদের দিকে এগিয়ে যায়। তার চোখ তখন রক্তের মতো লাল, মুখ দিয়ে লালা ঝরছে, তীক্ষ্ণ তার দাঁত, শিং দুটো ধারালো ছুরির মতো চকচক করছে। কি বিভৎস রকম ভয়ঙ্কর দৈত্যের মতো তার চেহারা। ও বাবা গো, কি ভয়ঙ্কর দেখতে! ইয়ে তো কোনো সাধারণ গরু নয়, ইয়ে যে গরু! রামু আর মালতী গরুর এমন ভয়ঙ্কর রূপ দেখে কি করবে বুঝে উঠতে পারে না। পরের দিন সকালে গ্রামের লোক যখন ওই ভাগাড়ের পথ ধরে যায়, তারা দেখতে পায় রামু আর মালতীর রক্তাক্ত দেহ ভাগাড়ের পাশে পড়ে রয়েছে। তুমি কি এখনো বড় হয়ে কার্টুন দেখতে ভালোবাসো? তাহলে তোমার নাম ও বয়স কমেন্টে জানাও। আর আগের ভিডিও থেকে লাকি ড্রয়ে নির্বাচিত নামগুলি হলো টুম্পা, সিদ্ধার্থ, কিশোর, অবিদা, নীলা, উজ্জ্বল, সাদিয়া, রাকেশ, শিল্পা, পূজা, হসিবুল, হৃদয়, জসমিন, তসনিম, রফিকা। যে সকল দর্শক আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে তারপরে কমেন্টে নাম লিখেছেন, আমাদের পরবর্তী ভিডিওতে তাদের নাম বাছাই করা হবে। তাই ফেয়ারি টুনস ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং স্ক্রিনের উপরে আসা আমাদের পরবর্তী গল্পটিও দেখুন। তাতেও আপনার নাম থাকতে পারে, না থাকলে আবারও আপনার নাম পরবর্তী ভিডিওতে লিখে দিন। কি ভাবছেন? তাড়াতাড়ি ক্লিক করে দেখুন।